ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে দ্বিতীয় অধ্যায় পরমাণুর গঠনের অন্তর্গত কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। পরমাণু নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। এখন এই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোর যে কোনো একটির প্রকৃতি যদি আমরা সঠিকভাবে বর্ণনা করতে যাই তাহলে আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। এই যে নির্দিষ্ট সংখ্যাগুলো তাদেরকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ ঘূর্ণায়মান যে কোনো একটি ইলেকট্রনের প্রকৃতি নির্ণয়ের জন্য যে সমস্ত সংখ্যার প্রয়োজন হয় তাকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকারের: মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা একে একে এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এখন জানব। প্রথমে বলি মুখ্য কোয়ান্টাম সংখ্যার কথা। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পরপর 7টি কক্ষপথের নামকরণ করা আছে, কে, এল, এম, এন ইত্যাদি। এই কে কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, এল কক্ষের 2, এম কক্ষের 3, এন কক্ষের 4, এভাবে পরপর চলতে থাকবে 1 থেকে 7 পর্যন্ত। তো এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করি। এই এন এর মান দেখে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রনটি কোন মুখ্য শক্তি স্তরে আছে। আবার আমরা বুঝতে পারবো সেই শক্তি স্তরের আকার কেমন। এন এর মান যত বড় হবে আকারও তত বড় বুঝে নিতে হবে। বুঝতে পারবো সেই কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের শক্তি কতটা। অর্থাৎ এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি হবে বুঝতে হবে সেই কক্ষে উপস্থিত ইলেকট্রনের শক্তিও তত বেশি। আর যেটা বুঝতে পারবো ইলেকট্রনের সংখ্যা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান দেখে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করার জন্য একটি সূত্র আমরা জানি, সেটি হচ্ছে 2n²। n মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। যদি আমরা কে কক্ষের কথা ভাবি সেখানে n এর মান 1, তাহলে সেক্ষেত্রে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হবে 2 × 1² মানে 2। এল কক্ষের কথা যদি ভাবি, এল কক্ষে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2, তাহলে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হবে 2 × 2² = 8। এম কক্ষে হবে 2 × 3² = 18। এভাবে চলতে থাকবে। মনে রাখতে হবে কোনো ক্ষেত্রে ইলেকট্রন এই 18-র বেশি হবে না। এরপরে জানবো গৌণ কোয়ান্টাম সংখ্যা, যাকে স্মল এল দিয়ে প্রকাশ করা হয়। এর আরেকটি নাম হচ্ছে দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা। এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা, তার দ্বারা আমরা উপকক্ষ সম্পর্কে জানতে পারি। আগে জানলাম মুখ্য শক্তি স্তরের কথা, এবার জানবো উপকক্ষের কথা। এল এর মান মূলত 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়। n-1 বলতে n হলো সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যা হবে তার আগে অবধি হবে 0 থেকে শুরু করে। আমি উদাহরণ দিয়ে বলি। যদি কে কক্ষের কথা ভাবি, কে কক্ষে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0 থেকে শুরু করে 1-এর আগে অবধি, সেখানে শুধু 0ই আছে। একই রকম ভাবে এল কক্ষে n এর মান 2, তাহলে এল এর মান হবে 0 থেকে শুরু করে 2-এর আগে অবধি, মানে 0 আর 1। এম কক্ষে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3, তাহলে এল এর মান হবে 0, 1, 2, মানে 0 থেকে শুরু করে n এর আগে অবধি। এবার বলে নিই, এই এল এর মান যদি 0 হয় তখন তাকে বলা হয় এস উপকক্ষ, যেটা শার্প শব্দটা থেকে এসছে। এল এর মান যদি 1 হয় তাকে বলা হয় পি উপকক্ষ, যেটা প্রিন্সিপাল থেকে এসছে। এল এর মান যদি 2 হয় তাকে বলা হয় ডি উপকক্ষ, যেটা ডিফিউজ শব্দ থেকে এসছে। এল এর মান যদি 3 হয় তাকে বলা হয় এফ উপকক্ষ, যেটা ফান্ডামেন্টাল শব্দ থেকে এসছে। আর মানটা যদি 4 হয় তাকে বলা হবে জি উপকক্ষ। অর্থাৎ 0, 1, 2, 3, 4 SP, D, F, G এভাবে পরপর হতে থাকে। তাহলে এই যে কে কক্ষে উপকক্ষটার নাম কি হবে? 1 নম্বর মুখ্য শক্তি স্তরের 1টাকে প্রথমে বসিয়ে নিতে হবে 1। L0 মানে কত আগেই বললাম, L0 মানে S, তাহলে কে কক্ষের উপকক্ষটির নাম হবে 1s। একই রকম ভাবে এল কক্ষে 2টি উপকক্ষ আছে। 2টা প্রথমে বসালাম, 2-র পরে যদি 0 নিয়ে ভাবি তার নাম হবে 2s, 2-র সাথে যদি 1 কে ভাবি তার নাম হবে 2p,
তাহলে এল কক্ষের উপকক্ষের সংখ্যা দুটো, 2s আর 2p। এবার আসি একই রকম ভাবে এম কক্ষ। এম কক্ষে তাহলে প্রথমে 3 দিয়ে শুরু করতে হবে, 3s 3p 3d। কোথা থেকে পেলাম? 0 মানে s, 1 মানে p, 2 মানে d। বিষয়টা যদি ক্যাপিটাল এন কক্ষের ক্ষেত্রে হয়, যে ক্ষেত্রে স্মল এন এর মান মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 4 তাহলে এল এর মান কি হবে? 0 থেকে শুরু করে 4 এর আগে অবধি, মানে 0 1 2 আর 3। এবার 4 এর সাথে 0 মানে s, তাহলে 4s 4p 4d 4f। তাহলে দেখা গেল 1 এ হয় শুধু 1s, 2 তে হয় 2s আর 2p, 3 তে হয় 3s 3p 3d, 4 এ হচ্ছে 4s 4p 4d 4f। এইভাবে চলতে থাকে। আরেকটা কথা বলে রাখি, এই যে উপকক্ষগুলো হলো এস পি ডি এফ, এদের শক্তিমাত্রা কিন্তু এক নয়। এস থেকে যত এফ এর দিকে যাব শক্তিমাত্রার মান তত ক্রমশ বাড়তে থাকে। এস লেস দেন পি লেস দেন ডি লেস দেন এফ, অর্থাৎ এস এর শক্তি সব থেকে কম, তার থেকে পির বেশি, তার থেকে ডির বেশি, তার থেকে এফ এর বেশি। তাহলে আমরা দুটো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন আর গৌণ কোয়ান্টাম সংখ্যা এল। এবার জানবো 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, যেটিকে স্মল এম দিয়ে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তাই স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। এম এর মান নির্ভর করে স্মল এল এর উপর। স্মল এলটা কি ছিল? গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো গৌণ কোয়ান্টাম সংখ্যার মান যা হবে, মানে এল এর মান যা হবে, এম এর ক্ষেত্রে মান হবে -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। ব্যাপারটা কিরকম? এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান হবে -2 থেকে শুরু করে 0 সহ +2 পর্যন্ত, অর্থাৎ -2 -1 0 +1 +2 এভাবে। এবার আমরা দেখে নিই এক একটা কক্ষের ক্ষেত্রে এটা কিভাবে আসে। তাহলে প্রথমে বলি কে কক্ষের কথা। 3টেই এখন শিখব। প্রথমে জানি মুখ্য শক্তি স্তরের মান 1, আর এন এর মান যদি 1 হয়, এল এর মান হয় 1 এর আগে অবধি মানে 0, এম এর মান হবে -0 থেকে 0 সহ +0 অবধি মানে সেই 0ই। কে কক্ষের ক্ষেত্রে এন এর মান 1, এল এর মান 0, এম এর মান 0। এল কক্ষের ক্ষেত্রে বলি এবার। এল কক্ষের ক্ষেত্রে মুখ্য শক্তি স্তরের মান কত? 2। তাহলে গৌণ শক্তি স্তরের মান কত হবে? 0 থেকে 2 অবধি মানে 2 এর আগে অবধি, তাহলে 0 একটা আর 1 একটা। এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হওয়ার কথা? ওই -0 থেকে 0 সহ +0 মানে 0 তো 0ই। কিন্তু এল এর মান যদি 1 হয় সেক্ষেত্রে এম এর মান কি হবে? -1 0 আর +1। ঠিক আছে। এবার আমরা আরো দুটো কক্ষ অর্থাৎ এম আর এন কক্ষ সম্পর্কে জানব। যদি আমরা এভাবে ছক কেটে বোঝানোর চেষ্টা করি, ক্যাপিটাল এম কক্ষ, যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কে এল এম 1 2 3, তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি 3 হয় তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে শুরু করে 3 এর আগে অবধি মানে 0 1 আর 2। যখন মানটা 0 হবে, যেহেতু মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3, তাহলে এর উপকক্ষের নাম হবে 3s। যখন 1 হবে নাম হবে 3p, যখন 2 হবে নাম হবে 3d। তাহলে ক্যাপিটাল এমটাকে বলি কক্ষ, এই যে 3s 3p 3d পেলাম তাকে বলি উপকক্ষ। এই উপকক্ষগুলোতে এবার এম এর মান নির্ণয় করব। এম এর মান একই রকম নিয়মে, এল এর মান 0 হলে এম এর মান 0ই হবে, এল এর মান 1 হলে এম এর মান -1 0 +1 হবে, এল এর মান 2 হলে এম এর মান -2 -1 0 +1 +2 এইভাবে হবে। অর্থাৎ পরিষ্কার দেখা যাচ্ছে যখন কোনো এস কক্ষের কথা আসছে তখন একটি মাত্রই কক্ষক, এবার যেটা পাবো তার নাম হলো কক্ষক। তাহলে প্রথমে পেলাম কক্ষ, তারপরে পেলাম উপকক্ষ, এবার পাচ্ছি কক্ষক। অর্থাৎ এস কক্ষের ক্ষেত্রে কক্ষকের মান একটি, এই যে একটা ঘর দিয়ে প্রকাশ করা হয়। পি কক্ষের ক্ষেত্রে কক্ষকের মান 1 2 3টে ঘর। ডি কক্ষের ক্ষেত্রে কক্ষকের মান 5টি, 1 2 3 4 5 এভাবে ঘর কেটে দেখানো যেতে পারে। একই রকম ভাবে জাস্ট একটুখানি আলাদা আমরা এন কক্ষের কথা জেনে নিই। এন কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যায় স্মল এন এর মান 4,
তাহলে এল এর মান হবে 0, 1, 2 আর 3। 0 হলে নাম 4s, 1 হলে 4p, 2 হলে 4d, 3 হলে 4f। প্রথম তিনটে হুবহু এম কক্ষের মতো, এই তিনটে আমি আর বলছি না। লাস্টেরটা শুধু বলি, এল এর মান যদি 3 হয় কি হবে, -3 থেকে শুরু করে 0 সহ +3 অবধি, অর্থাৎ -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে আবার বলি, এস কক্ষের ক্ষেত্রে কক্ষকের মান একটি, পি কক্ষকের ক্ষেত্রে 3টি মান, ডি কক্ষকের ক্ষেত্রে 5টি মান, আর এফ কক্ষকের ক্ষেত্রে 7টি মান আমরা দেখতে পাচ্ছি। তাহলে এতক্ষণ 3টে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, মুখ্য, গৌণ আর চুম্বকীয়। লাস্ট কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার। সেজন্য এটাকে স্মল এস দিয়ে প্রকাশ করা হয়। এটা সব থেকে ছোট বিষয়। প্রত্যেকটা এম এর জন্য এস এর সম্ভাব্য মান 2 রকম হতে পারে, হয় +হাফ না হয় -হাফ। আমরা এই যে একটা পড়ছিলাম, একটা কক্ষকের ঘরে মোট 2টি ইলেকট্রন থাকতে পারে। একটা ইলেকট্রন যদি ওপর দিকে মুখ করে থাকে আর একটা ইলেকট্রন নিচের দিকে মুখ করে থাকে। এটাকে যদি ভাবি +হাফ অবস্থায় আছে, সেকেন্ডটাকে ভাবতে হবে -হাফ অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে মোট আমরা কে, এল, এল, এম আর এস, এই 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম। এখান থেকে এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে, যেমন আমি 4টে প্রশ্ন দিয়েছি এখানে। কোন সেটটি সম্ভব আর কোনটি নয়? সেট বলতে এই যে আমাদের 4টে কোয়ান্টাম সংখ্যা সেট। প্রথম সেটটায় বলা আছে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 3, গৌণর মান 2, চুম্বকীয়টার মান +1 আর ঘূর্ণনের মান 1। এখানে এই সেটটা সঠিক আছে কি নেই আমাদের বলতে হবে। তা প্রথমে দেখি, এন এর মান যদি 3 হয়, এল এর মান কি কি হতে পারে? 0, 1 আর 2। 2 আছে, মানে এই পর্যন্ত ঠিক আছে। এবার এল এর মান যদি 2 হয়, এম এর মান কি কি হতে পারে? -2 থেকে শুরু করে +2 অবধি, তার মধ্যে এম +1 পড়ে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এস এর মান হয় +হাফ না হয় -হাফ। এখানে আছে 1, তাহলে এটা ভুল আছে এইখানে। দ্বিতীয় সেটটা দেখি। দ্বিতীয় সেটে শুরুতেই আছে এন এর মান 0, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান নাকি 0, সেটা তো সম্ভব না। তাহলে দ্বিতীয়টা এই শুরুতেই ভুল। আমরা ভুল পেয়ে গেলে পরেরগুলো আর দেখব না। এবার আসে তৃতীয়টায়, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 5, তাহলে গৌণর মান 0 থেকে 4 অবধি হবে, তাহলে সেখানে 3, হ্যাঁ ঠিক আছে। এবার এল এর মান যদি 3 হয়, এম এর মান কি হবে? -3 থেকে শুরু করে 0 সহ +3 অবধি, এখানে দেওয়া আছে 0, তাহলে এ পর্যন্ত ঠিক আছে। এবার দেওয়া আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান +হাফ, অবশ্যই হতে পারে, তাহলে 3 নম্বর সেটটা একদমই ঠিকঠাক। 4 নম্বর সেটটাও ঠিকঠাকই আছে। এন এর মান 1 হলে এল এর মান 0, এল এর মান 0 হলে এম এর মানও 0 আর এস এর মান -হাফ। তাহলে প্রথম দুটো সেট ক্রস, শেষের সেট দুটো ঠিক। আবার এমন প্রশ্ন আসতে পারে যে নিচের উপকক্ষগুলি শনাক্ত করো। বলে দিল এন এর মান 5, এল এর মান 0, এটা কোন উপকক্ষ? নিয়ম হচ্ছে, প্রথমে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানটাকে লিখলাম, এন এর মান 5, তাই 5 লিখলাম। এল এর মান 0, আমরা কি জেনেছি? এল এর মান 0 হলে তার নাম হলো এস কক্ষ, 1 হলে পি কক্ষ, 2 হলে ডি কক্ষ, 3 হলে এফ কক্ষ, 4 হলে জি কক্ষ। তাহলে 5 পরে এল এর মান 0 মানে এস, 5s। একই রকম ভাবে 4টা প্রথমে লিখে নিলাম, এল এর মান 3 মানে এফ, তাহলে এটা 4f। এখানে 2 লিখে নিলাম আগে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান, এল এর মান 1 মানে পি, তাহলে 2p। ঠিক আছে, তাহলে উপকক্ষ লেখার নিয়মে হলো প্রথমে মুখ্য শক্তি স্তরের নাম্বারটা লিখতে হবে, তারপরে এস না পি না ডি না এফ সেটা বুঝে নিয়ে লিখে দিতে হবে। এবার আমরা জানবো কক্ষক সমূহের আকৃতি বিষয়ে। এই যে এস, পি, ডি, এফ এদের আকৃতি সম্পর্কে জানবো। মূলত আমরা এস, পি আর ডি 3টে কক্ষকের আকৃতি জানবো। এস কক্ষকের আকৃতি সুষম গোলকাকার, একদম ঠিকঠাক গোল। 1s, 2s, 3s, 4s সবের আকারই ওই সুষম গোলকাকার। পার্থক্য, যত 1s থেকে 2s, 3s, 4s এর দিকে যাবে এই গোলকের আকার তত বড় হতে থাকবে, তাছাড়া আর কিছু না। নর্মালি এরকম একটা ইলেকট্রন যুক্ত অঞ্চল থাকে। 1s এর ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রন যুক্ত অঞ্চলটাই আছে, একে বলা হয় 1s। 2s এর ক্ষেত্রে গোলকের সেই নিউক্লিয়াসের ইলেকট্রন ঘনত্ব যুক্ত অঞ্চলটি আছে, তার পাশে কিছুটা ইলেকট্রন শূন্য ফাঁকা জায়গা আছে, তারপরে আবার খানিকটা ইলেকট্রন পূর্ণ অঞ্চল আছে। 3s এর এই যে ফাঁকা শূন্য জায়গাটা, ইলেকট্রনহীন জায়গাটা, তাকে বলা হয় পর্ব। তাহলে 1s এর ক্ষেত্রে পর্ব কিন্তু একটিও নেই।
2s এর ক্ষেত্রে পর্বের সংখ্যা একটা, 3s এর ক্ষেত্রে এই ফাঁকা বা শূন্য ইলেকট্রন বিশিষ্ট অঞ্চল কটি আছে? দুটি। তাহলে 3s এর ক্ষেত্রে এই পর্বের সংখ্যা কত? দুটি। এবার আসি পি কক্ষকের আকৃতি। পি কক্ষকের আকৃতি অনেকটা ডাম্বেলের মতো, এই যে দুদিক দিয়ে গেছে, এই দুটিকে বলা হয় লোব। এক একটা পিতে মোট 3টি ঘর থাকে, একটু আগে জেনেছি। একটার নাম px, py, pz। ছবিগুলো এভাবে আঁকতে হবে, x y z 3টে রেখা টেনে নিয়ে প্রথমে যখন px আঁকবো তখন x বরাবর x অক্ষ বরাবর হবে, যখন py আঁকবো তখন y অক্ষ বরাবর, যখন pz আঁকবো তখন z অক্ষ বরাবর। প্রত্যেকটি ক্ষেত্রে দুটি করে লোব আছে। এই লোব দুটি ঠিক যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে বলা হয় নোডাল বিন্দু। তাহলে px কক্ষকে একটি নোডাল বিন্দু, py তে একটি নোডাল বিন্দু, pz এও একটি নোডাল বিন্দু। এবার আসি ডি কক্ষকের ক্ষেত্রে। ডি কক্ষকের ক্ষেত্রে 5টি কক্ষকের সম্ভাবনা আছে। একটার নাম dxy, dxz, dyz, dx² y², dz²। যখন xy আঁকবো তখন একপাশে x কক্ষ, একপাশে y অক্ষ, মাঝখানে এরকম ছবি। এই x আর y এর পরিবর্তে যদি x আর z লিখে দিই তার নাম dxz, y আর z লিখে দিলে তার নাম dyz। আর dx² y² এর ক্ষেত্রে জাস্ট x অক্ষের উপর দিয়ে গেছে লোব দুটি, y এর উপর দিয়ে গেছে লোব দুটি, আর z এর ক্ষেত্রে শুধুমাত্র z এর উপর দিয়েই গেছে। তাহলে কি জানলাম? s কক্ষ সুষম গোলকাকার, p কক্ষ ডাম্বেলাকার, d কক্ষকও ডাম্বেলাকার। এরপর এই কক্ষগুলির থেকে আমরা দু ধরনের পর্ব নির্ণয় করা শিখব, অরীয় পর্ব আর কৌণিক পর্ব। খুবই সিম্পল বিষয়। 1s এই কক্ষকের অরীয় পর্ব কি করে নির্ণয় করব? অরীয় পর্ব নির্ণয় করার সূত্র হচ্ছে n-l-1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা মাইনাস গৌণ কোয়ান্টাম সংখ্যা -1। এবার যদি 1s কক্ষকের কথায় আসি, 1s কক্ষকে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত? শুরুতে যেটা লেখা থাকে মানে 1 মাইনাস, সূত্রের মাইনাস। গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত? s, s মানে কি ছিল? 0, p মানে 1, d মানে 2, f মানে 3। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান লিখলাম 1, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান লিখলাম 0, আর সূত্র অনুযায়ী 1, টোটালি মিলেমিশে মান দেখা গেল 0। আর কৌণিক পর্বের মান হচ্ছে l এর মান যা, কৌণিক পর্বের মানও তাই। এক্ষেত্রে l এর মান কত? s হওয়ার জন্য l এর মান 0, তাহলে কৌণিক পর্বও 0। তাহলে দেখা যাচ্ছে 1s কক্ষকের ক্ষেত্রে অরীয় পর্বও নেই, কৌণিক পর্বও নেই। এবার যে কোনো একটা উদাহরণ নিয়ে বলি, 3p কক্ষ। 3p তে অরীয় পর্ব কত হবে? মুখ্য কোয়ান্টাম 3, গৌণ কোয়ান্টাম p মানে s এর পরে p মানে 1, আর সূত্রের 1, তাহলে মান দাঁড়াবে শুধু 1। কৌণিক পর্বের মান দাঁড়াবে শুধু এই l এর মানের উপর, সেটার মানও 1। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো কক্ষকের অরীয় পর্ব আর কৌণিক পর্ব নির্ণয় করতে পারি। আর আজকের লাস্ট টপিক যেটা, এই যে বারবার বলছি কক্ষ, আবার বলছি কক্ষক, নাম দুটো শুনতে অনেকটা কাছাকাছি হলেও বিষয় দুটো কিন্তু এক নয়। তাহলে জেনে নিই এই কক্ষ আর কক্ষকের মধ্যে মূল পার্থক্য বিষয়টা কি। কক্ষ হচ্ছে একটা দ্বিমাত্রিক কক্ষপথ যেখানে ইলেকট্রনরা চলাফেরা করতে পারে, আর কক্ষক হচ্ছে একটা ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রনরা থাকে, বাস করে। কক্ষকগুলোকে কক্ষের সময় ইলেকট্রনকে কণা হিসাবে কল্পনা করা হয়, আর কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রনকে একটা নেগেটিভ চার্জযুক্ত মেঘ রূপে কল্পনা করা হয়। কক্ষগুলো সাধারণত বৃত্তাকার হয় বা উপবৃত্তাকার হয়, কিন্তু কক্ষকগুলো কখনো গোলকাকার হয়, কখনো ডাম্বেল আকার হয়। এস কক্ষক হলে গোলকাকার, পি কক্ষক হলে ডাম্বেল আকার। ঠিক আছে, আর লাস্ট যে পার্থক্যটা আছে কক্ষ আর কক্ষকের মধ্যে, কক্ষ সবসময় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরোধী, এই নীতিটা মেনে চলে না। অর্থাৎ কক্ষের ক্ষেত্রে একই সঙ্গে ইলেকট্রনের ভরবেগ আর অবস্থান নির্ণয় করা যায়। হাইজেনবার্গে বলা হয়েছিল এই দুটো নাকি একসঙ্গে নির্ণয় করা যায় না, কিন্তু কক্ষের ক্ষেত্রে সেটা যায়। তাই কক্ষটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরোধী, কিন্তু কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রনগুলো ঠিক কোথায় আছে আর তার ভরবেগটা কি সেটা একই সাথে নির্ভুলভাবে নির্ণয় করা যায় না। তাই কক্ষকের ক্ষেত্রে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি একদম সম্পূর্ণভাবে মেনে চলে। ঠিক আছে, তাহলে আজকের মতো আলোচনার বিষয় এই পর্যন্তই থাকলো। পড়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। টেক কেয়ার এভরিওয়ান।